আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের 2025-26 সেশনের যে মেডিকেল এবং অ্যাডমিশন রেজাল্ট, এখানে যারা অনেক ভালো ফলাফল করেছে সকলকে রেটিনা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই ভালো করার মধ্যে যারা একটু বেশি ভালো করেছে, সেরাদেরও সেরা এমন কিছু শিক্ষার্থীদের সাথে আপনাদের সকলকে পরিচয় করে দিব। আমাদের সাথে আছে ষষ্ঠ মিনহাজুল, সপ্তম মাজেদুল ইসলাম, এরপর অষ্টম আরাফাত রোহান এবং 20তম হচ্ছে সাইফ হাসান। এর মধ্যে আমাদের মাজেদুল ইসলাম এবং সাইফ হাসান ভাই দুইজন অনলাইনে কানেক্ট হয়েছেন এবং বাকি দুইজন আমার দুই পাশে বসে আছে। তো আমরা এক এক করে তাদের অনুভূতি শুনবো। প্রথমেই সপ্তম মাজেদুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, আসসালামু আলাইকুম। মাজেদুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, তোমার রেজাল্ট আজকে যখন প্রথম পেলে তোমার অনুভূতিটা কেমন ছিল? আহ, আমি অনেক খুশি হয়েছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম এবং আমি যেন এটা কন্টিনিউ করতে পারি এজন্য মানে দোয়া চাচ্ছি। আমার ফ্যামিলির সবাই খুশি ছিল। তুমি রেজাল্টটা যখন আজকে প্রথম পেলে, নিজেকে প্রথম দেখেছো, কার কাছ থেকে প্রথম তুমি রেজাল্টটা শুনলে? আহ আমি রেটিনা থেকেই প্রথম রেজাল্টটা শুনেছি। যাক আলহামদুলিল্লাহ। এরপরে সাইফ হাসান, জি ভাইয়া, তুমি শুনতে পাচ্ছি। রেজাল্টের পরের ঠিক পরের অনুভূতিটা আমাদের সাথে এখন শেয়ার করো। জি ভাইয়া, রেজাল্ট পর মানে প্রথমে যখন শুনলাম অনেক ভালো লেগেছিল। মানে অনেক খুশি হয়েছিলাম, আশা ছিল ভালো কিছু হবে। আল্লাহ পূরণ করেছে, প্রথম আল্লাহর কাছে ফলাফলটা সবকিছু। তুমি কার কাছ থেকে পেলে? আমার ভাইয়া আমাকে ফোন দিয়েছিল, ভাইয়া বলেছিল। তারপর তোমার মধ্যে অনুভূতিটা কেমন ছিল? এক্সাম দেওয়ার পর কি মনে হয়েছিল যে ঢাকা মেডিকেলে চান্স পাবা, 20তম হবা? জি ভাইয়া, আর 20তম হবো এটা ভাবিনি। আহ ঢাকা মেডিকেল আসবে এটা মোটামুটি শিওর ছিলাম বলা যায়। আচ্ছা মিনহাজুল, তোমার অনুভূতিটা বলবা। হ্যাঁ, তো প্রথমে রেজাল্ট দেওয়ার কথা ছিল দুইটা। তো পর রেজাল্ট দিতে একটু লেট করছে। আমি ফার্স্টে রেজাল্ট জানতে পারছি রেটিনা ফার্মগেট ব্রাঞ্চের মুস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে। তো রেজাল্ট জেনে আসলে মানে অনেক খুশি লাগছে আসলে। তো সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে ষষ্ঠ স্থান অধিকার করতে পেরেছি, এবং আমার আম্মু আব্বু অনেক খুশি। আচ্ছা, এরপর আমরা আরাফাত রোহানের কাছে যাব। আরাফাত রোহান থেকে শুনবো যে তোমার অনুভূতিটা কেমন ছিল। ভাই আসলে আজকে তোর ওই যে মাত্র মিনহাজুল বললো রেজাল্ট দেওয়ার কথা ছিল দুইটায়। তো দুইটা থেকে আড়াইটা পর্যন্ত অনেকক্ষণ টেনশন নিয়ে বসেছিলাম কতক্ষণ রেজাল্ট দিবে, ফেসবুক বারবার স্ক্রল করছিলাম যে আসলে রেজাল্ট দিয়েছে কিনা। তো তারপর হচ্ছে সকালবেলা একটা পরীক্ষা ছিল, তো তো সেটা দিয়ে আসার পর অনেক ক্লান্ত লাগছিল, শুয়ে পড়েছিলাম। তো 4টার দিকে মাত্র নামাজ পড়ে বাসায় ঢুকলাম, তখন দেখলাম যে রেজাল্ট দিয়ে দিয়েছে। তো রেজাল্ট নিজেরটা নিজেই দেখেছিলাম, কারণ আমি তো জানতাম না যে কেউ জানাবে। তখন রেজাল্ট দেখার প্রথম কয়েক মুহূর্ত নিজের কাছে অবিশ্বাস্য লাগছিল, কারণ পরীক্ষা দেওয়ার পর এটা আশা ছিল যে চান্স হয়ে যাবে, কিন্তু ঢাকা মেডিকেলে আসবে, অষ্টম হবে, এটা আশা ছিল না। আচ্ছা, রেজাল্ট যখন নিজের চোখে দেখলা তখন তোমার অনুভূতিটা কেমন ছিল, ঠিক সেই মুহূর্তের অনুভূতিটা? আসলে ভাই তখন ওই অনুভূতিটা তো আর একটা বাক্যে প্রকাশ করতে পারবো না, তো জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মাঝে ওইটা একটা ছিল। আচ্ছা, তুমি বললা যে তোমার রেজাল্ট ভালো, মানে পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু নিশ্চিত ছিল না যে ঢাকা মেডিকেলে হবা, এত ভালো রেজাল্ট করবা। কিন্তু তুমি কিন্তু আমাদের ডক্টর সানটেও অনেক ভালো করেছিলা। ডক্টর জি সানটে ভাইয়া, কততম ছিলা তুমি? ডক্টর সানতে ফার্স্ট হয়েছিলাম। সেটা কি তোমাকে এখানে হেল্প করছে কিনা, কনফিডেন্সটা জি এখানে? ভাইয়া, সেটা অনেকটাই হেল্প করেছে, কারণ ওইটা দেওয়ার পর প্রথমত মেডিকেল পরীক্ষা অনুরূপ একটা এনভায়রনমেন্ট পেয়েছিলাম, যে মেডিকেল পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসতে পারে ওইখানে হচ্ছে যেরকম ভাবে বা পরীক্ষা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবে, সেটা অনেকটাই আমাকে হেল্প করেছিল ওটা জানার ব্যাপারে। আচ্ছা, আমাদের সাথে যে চারজন আছে, এই চারজনের আরেকটা কমন পজিশন হচ্ছে সকলেই নটর ডেমিয়ান। কে কোন গ্রুপে ছিলা তুমি একটু শোনো। প্রথমে আরাফাত রোহান বলো। ভাই আমি গ্রুপ 2-তে ছিলাম। এরপর সাইফ ভাই, তুমি কোন গ্রুপে ছিলা? আমি গ্রুপ 14-এ ছিলাম। মাজেদুল? আমি গ্রুপ 6-এ ছিলাম। আর মিনহাজুল? গ্রুপ 6-এ ছিলাম। আচ্ছা, মিনহাজুল এবং মাজেদুল দুইজনেই গ্রুপ 6-এ ছিল। তোমরা কি আগেই একে অপরকে চিন্তা? হ্যাঁ, আমাদের আমরা ইভেন আমাদের সামনে সিটও পেছনে মানে বসতাম। এক বেঞ্চ পরেই ছিল আর কি। আচ্ছা, আমি নিজেও যেহেতু নটর ডেমিয়ান, নটর ডেমের তো সিটগুলা খুবই হচ্ছে মানে ফিক্স থাকে। তোমাদের দুইজনের কার রোল কত ছিল? আমার রোল ছিল 44, 12506044। আর মাজেদুলের রোল? আমার 33 ছিল, কিন্তু সেকেন্ড কলামে
ফার্স্ট ছিলাম, ও লাস্ট ছিল, এজন্য সামনাসামনি পড়েছিল পরে। আচ্ছা, তা তোমার আগে থেকেই পরিচয় ছিল, জি কিন্তু জি তোমাদের চারজন বাকিদেরকে চিন্তা, সাইফকে বা আরাফাতকে জি জি চিনতাম আমি। আগে থেকেই চিন্তা। আচ্ছা, জি এনডিসির আরেকটা বিষয় যে সকলের যেটা নিয়ে অনেক আকর্ষণ থাকে, যে এনডিসির যে লাস্ট র্যাঙ্কিং, মানে লাস্ট পরীক্ষার পরে যে র্যাঙ্কিংটা হয় সেটার প্রতি সবার একটা আগ্রহ থাকে, কার কততম, আর কেউ বলে হাজারি ক্লাব, তাই না? তো তোমাদের র্যাঙ্কিং কার কত ছিল এনডিসির সর্বশেষ যে র্যাঙ্কিংটা হয় সব পরীক্ষা মিলে? আমার টেস্ট পজিশন ছিল ফোর্থ এবং কম্বাইন্ড পজিশনও ফোর্থ। আচ্ছা, মাজেদুলের? আমার টেস্ট পজিশন ছিল 12 এবং কম্বাইন ছিল 37। আর সাইফ? আমার টেস্ট পজিশন ছিল 327 এবং কম্বাইন্ড ছিল 283। আর আরাফাতের? আমার টেস্ট পজিশন ফার্স্ট ছিল আর কম্বাইন্ড সেকেন্ড ছিল। আচ্ছা, তোমরা তাহলে দেখা যাচ্ছে একাডেমিক থেকেই সবাই অনেক ভালো ছিল। একাডেমিকের যে জার্নিটা, সেই জার্নিটা তোমাদের কেমন ছিল? মানে তোমরা তো সবাই এনডিসি তে ছিলা, এর আগে তোমাদের স্কুল কার কোনটা ছিল এটা একটু জানতে চাই আমি। মাজেদুলের কাছ থেকে প্রথমে শুনবো। আমি মণিপুর স্কুল থেকে ছিলাম। মণিপুর স্কুল। আর সাইফ? আমি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ছিলাম। আর আরাফাত রোহান? আমার স্কুল ছিল একটি স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আর মিনহাজুল? আমি এসএসসি তে ময়মনসিংহ বোর্ডে ছিলাম, আমার স্কুল ছিল প্রোগ্রেসিভ মডেল স্কুল। আচ্ছা, স্কুল। আচ্ছা, আমরা এনডিসির কিছু মানে স্মৃতি একটু স্মৃতিচারণ করতে চাই। তুমি দুই একটা স্মৃতি বলবা কলেজ নিয়ে, যে যেটা তোমাকে এখনো খুব মনে পড়ে, বারবার মনে হয়, যে কলেজ অনুপ্রেরণা যোগায় তোমাকে এরকম। কলেজ সম্পর্কে আমি মানে এখন সবচেয়ে বেশি মিস করি যেটা হলো কলেজের কুইজ কুইজ সিস্টেমটা ছিল মানে কলেজের মধ্যে, মানে বাংলাদেশে একটা অন্য একটা সিস্টেম। মানে আপনাকে পড়াশোনার প্রতি যেই স্পৃহা বা আগ্রহটা, সেটা মানে কুইজের মাধ্যমে একটা মানে কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ছিল সবসময়, যার মাধ্যমে নিজেকে যাচাই করার একটা সুযোগও ছিল। তো দেখা যেত যে সবাই ওই কুইজের জন্যই আর কি মানে মেইনলি পড়াশোনাটা করতে, কুইজ ওরিয়েন্টেড। তো সেই জন্য আমার দেখা যাচ্ছে যে সিলেবাসটাও ভালো মতো মানে কাভার হয়ে যাচ্ছে। আচ্ছা, সাইফ, তোমার অনুভূতি শুনবো একটু। নরটাইমের কোন জি ভাই, জিনিসটা মিস করো? আমি কলেজের সবচেয়ে বেশি মিস করি হচ্ছে ল্যাব। ল্যাব করতে আমার অনেক মজা লাগতো। এই জিনিসটাই কলেজে এখন সবচেয়ে বেশি মিস করা হয় আর কি। ল্যাবের মধ্যে কোন ল্যাবটা বেশি মিস করতা? ফিজিক্স ল্যাব বলা যায়। আচ্ছা, ফিজিক্স ল্যাবের প্রথম যেই ল্যাবটা হয় সেটাতে তোমার হ্যাঁ, একবারে ক্লিয়ার হয়ে গেছিল নাকি কয়বার জমা দেওয়া হ্যাঁ, লাগছিল? হ্যাঁ। না, একবারই আমি ফিজিক্স ল্যাবে মানে কখনো আমার 2বার করা লাগেনি কোনোটা। এই জন্য যাক, হয়তো এটা বেশি তোমার মজা জন্য লাগতো। একটা অনন্য কৃতিত্ব। এরপরে মাজেদুল, তুমি কোন জিনিসটা মিস করো? আমি এনভায়রনমেন্টটা মিস করি। এখানে এনভায়রনমেন্টটা এমন ছিল যে সবাই কম্পিটিটিভ ছিল। সবাই মানে দেখতাম যে মানে ভবিষ্যতের জন্য লড়ছে। ওই লড়ার মধ্যে একটা মানে আত্মবিশ্বাস, ওই মনের মধ্যে একটা ভয়, ওই ভয়ের মধ্যে একটা পড়াশোনার যে ভাব আসে, ওই জিনিসটা আমি মিস করছি। আর আরাফাত রোহান? আমি বলতে গেলে কি ল্যাবগুলিকে সব বেশি মিস করি এখনো কলেজের। আচ্ছা, এরপরে তোমাদের এই যে ডাক্তার হওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার পিছনের যে কারণ বা যেই জিনিসটা তোমাদের অনেক বেশি মোটিভেট করছে, কোনো এইরকম কোনো হিস্ট্রি থাকলে সেটা আমি জানতে চাচ্ছি। প্রথমে সাইফ, তুমি বলো যেটা। তাই সেই ধরনের বিশেষ কোনো কারণ নেই। ছোটবেলা থেকেই আহ মানে এই ডাক্তারি পেশাটার প্রতি একটা অন্যরকম টান ছিল। আর মানুষের সেবা করার মধ্যে দিয়ে মানে একটা অন্যরকম সবসময় অনুভূতি পাওয়া যায়। সেটাই আর কি, যেখানে সরাসরি মানুষের সেবা করার সুযোগ পাওয়া যায়। আচ্ছা, এরপর রোহান। আচ্ছা ভাই, আমার বেলায় তো স্পেসিফিক কোনো ঘটনা নেই ডাক্তার হওয়ার জন্য। বাড়ির সবাই বলেছিল যে পরীক্ষা দাও, সেই জন্য পরীক্ষাটা দেওয়া। এরপরে মাজেদুল। আমারও ছোটবেলা থেকে ইচ্ছে ডাক্তার হওয়ার, কিন্তু আমার বিশেষ করে মানে নানু মারা যাওয়ার পর থেকে একটা আলাদা জোর আসে আমার মধ্যে, যে আমি মানে নিজের কাছের মানুষের জন্য কিছু করতে চাই। নানু কি কোনো বিশেষ কোনো অসুস্থতার কারণে মারা গেছিল কিনা? নানু অনেক ধরনের মানে বয়স্ক হয়ে অসুস্থ কারণে মারা গেছিল। কিডনি সমস্যা ছিল, স্ট্রোক হয়েছিল, মানে অনেক কিছু। আচ্ছা, এরপরে মিনহাজুল, তোমার গল্পটা একটু শুনি। আমি বলবো আমার মা বাবা দুইজনই ডক্টর। তো ছোটবেলা থেকেই ওনাদের যখন দেখতাম যে ডক্টর প্রফেশনটার প্রতি আলাদা একটা প্যাশন অবশ্যই ছিল। তো সেখান থেকে মেনলি মানে মোটিভেশনটা পাই। আচ্ছা, স্যার ম্যাম তারা কোন স্পেশালিস্ট? আমার বাবা পেডিয়াট্রিক্স এবং আমার মা গাইনিকোলজিস্ট। তুমি কি স্পেশালিস্ট হতে চাও? আমি এখনো কোনো ডিসিশন নেইনি, আমি দেখি ভবিষ্যতে এক্সপ্লোর করার সুযোগ পেলে আমি পরে ডিসিশন নিব। বাকিরা কে কোন সেক্টর যেতে চাও? মাজেদুল? আমার
মানে পার্সোনালি ইচ্ছা নিউরোলজি অথবা কার্ডিওলজি। যাক, সাইফ হাসান। আমার এখনো সেভাবে কোনো ইচ্ছা মানে নেই। ভবিষ্যতে যে বিষয়ে ভালো ইন্টারেস্ট রোহান। পাবো সেটা। আচ্ছা ভাই, এখনো তো এরকম ডিসিশন নেই নাই, যদি হই তাহলে ইচ্ছা আছে যে নিউরো মেডিসিন নিয়ে পড়বো। আচ্ছা, আমাদের রেটিনা নিয়ে তোমাদের কাছ থেকে অনুভূতিগুলো যদি শুনি, সাইফ হাসান, তোমার রেটিনার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? বলতে গেলে বলবো ভাই, রেটিনার পরীক্ষার প্রশ্নটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হতো এইটা। রেটিনার সাথে মাজেদুল। আমার খুব বেশি দিনের জি বলো ভাই, বলো সাইফ। মানে আমি শুধু এক্সাম ব্যাচে ছিলাম তো, মানে এই জিনিসটাই আচ্ছা, মানে সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে, মাজেদুল। আমার ম্যানেজমেন্টটা ভালো লেগেছে। ওনারা সবসময় 10টার সময় বলতো, ঠিক 10টার সময় শুরু করতো, মানে এত সুন্দর ম্যানেজমেন্ট। তাছাড়া সাইদ যেটা বললো যে পরীক্ষার প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড মেনটেন, তারপর ডাইজেস্টের জন্য মানে আমাদের পড়ার সুবিধা করে দেওয়া, ওরকম সব মানে সুন্দর পরিপাটি লেগেছে। আচ্ছা, এরপরে মিনহাজুল, তোমার কোন জিনিসটা অনেক বেশি আকর্ষণ করেছে রেটিনা? আমার আকর্ষণ বলতে মানে মেডিকেলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার বাবা আমাকে মেইনলি মোটিভেট করছে। তো আমার মেইনলি টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং আসলে, সত্যি কথা বলতে। কিন্তু মানে যেহেতু মেডিকেলটা প্রথম পরীক্ষা, তো সেখানে ভালো করার একটা ইচ্ছা অবশ্যই ছিল শুরু থেকে। রেটিনার কোন জিনিসটা তোমার বেশি ভালো লেগেছিল? রেটিনার আমি বলবো যে আমার এক্সাম ব্যাচে যে রেগুলার এক্সাম সিস্টেম, ওখানে আমি রেগুলার এক্সাম দেওয়ার মাধ্যমে ভুলগুলো আইডেন্টিফাই করার একটা সুযোগ ছিল, যা আমার প্রিপারেশনটাকে আরো বেশি এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করছে বলে মনে করি। ওকে। এরপরে তোমাদের জুনিয়রদের উদ্দেশ্যে, যারা মেডিকেল পরীক্ষা দিবে বা তোমাদের নটর ডেমের যে জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে তোমরা কি বলতে চাও, মিনহাজুল? আমি বলবো প্রথমে নিজের এইম যেটা আছে ওইটাকে নির্দিষ্ট করে সেই ওরিয়েন্টেড পড়াশোনা এইচএসসি শুরু থেকেই করতে হবে। কারণ দেখা যায় যে এইচএসসির পরে অ্যাডমিশনে আমরা যেই 3 মাস সময়টা পাই, ওইটা আসলে অনেক সময় এনাফ হয় না। শুরু থেকে যদি এইচএসসি শুরু থেকে যদি অ্যাডমিশন ওরিয়েন্টেড কিছু পড়াশোনা এগিয়ে রাখা যায়, বা কোশ্চেন ব্যাংক সম্পর্কে যদি একটা আইডিয়া আমি শুরু থেকে রাখতে পারি, তাহলে আমি মনে করি এটা ফ্রুটফুল হবে। সাইফ হাসান, জি ভাই, আমিও জুনিয়রদের অনেকটা উদ্দেশ্যে। এরকমই বলবো যে এইচএসসি শুরু থেকে যেদিকে আমি যাইতে চাই সেই ওরিয়েন্টেড পড়াশোনাটা করলে ভালো, মূল বই ফোকাস করে, তাহলে অ্যাডমিশনে এগিয়ে থাকা সম্ভব। আচ্ছা রোহান, তুমি বলো বাংলাদেশ নিয়ে তোমার ভাবনা কি, আসলে বাংলাদেশ বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে, খাত নিয়ে? আসলে আমার মতে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে এখনো কিছু সমস্যা রয়ে গিয়েছে। যেমন দেখা যায় যে আমাদের দেশে যখন আমরা অনেক বড় বড় ডাক্তারদের খুঁজতে যাই, দেখা যায় আমাদের দেশে যারা অনেক ভালো ডাক্তার থাকেন বেশিরভাগই বাংলাদেশে থাকা হয়ে ওঠে না ডাক্তারদের। তো দেখা যায় কি, যে একটা অনেক বড় অপারেশন করার দরকার হলো, সেই অপারেশনটা বাংলাদেশে সাকসেসফুল হয়ে ওঠে না। তো আমার মতে যদি যারা মনে করেন অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা মেডিকেলে পড়ছে, তারা যদি বাইরে না যেয়ে যদি দেশে স্টে করতো, তাহলে দেখা যেত যে বাংলাদেশের স্বাস্থ্য খাতটা অনেকটাই ভালো হয়ে যেত। যেমন এখন আমাদের যেসব ট্রিটমেন্ট নিতে বাইরে যাওয়া লাগছে, তো দেখা যেত যে সেগুলি তারা দেশে বাংলাদেশে বসে নিতে পারছে। তো বাইরে যে যে ট্রিটমেন্ট নেওয়াটা, সেটা কিন্তু আসলে অনেক একটা হ্যাসেলের ব্যাপার, যেমন পাসপোর্ট করা, ভিসা করা। তো ওইখানে আবার অনেকের ফ্যামিলি আবার সিয়াটাও হয়ে ওঠে না, সামর্থ্যটা বাইরে যাওয়ার মতো। তো দেশে বসে তারা যদি ট্রিটমেন্টটা নিতে পারতো, দেশের চিকিৎসা দেখা ব্যবস্থাটা যেত অনেক যে তাদের, উন্নত হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক। জি। মাজেদুল, এই যে তোমার একটা বন্ধুর ভাবনা যে দেশের চিকিৎসা ব্যবস্থার যে সমস্যাগুলো আছে এ থেকে উত্তরণের জন্য তুমি ভবিষ্যতে কি করতে চাও? প্রথমত আমার নিজের ব্যক্তিগত প্রচেষ্টা হচ্ছে আমার ভালো মতো পড়াশোনা করে আমি আমার নিজের যে রোগী তাকে যেন আমি নিজের সর্বোচ্চ দিতে পারি, তার রোগ মানে সুবিধা করতে পারি, তার রোগ আরোগ্য করতে পারি, এটা। দ্বিতীয়ত হচ্ছে এই মেইন সমস্যাটা যদি বলি, তাহলে মেডিকেলের যে ব্যবস্থাপনা, যেমন কোনো যন্ত্র সাপ্লাই বা মানে মেইন যে ব্যবস্থাপনা, ওই ব্যবস্থাপনায় যদি আমি চেঞ্জ আনতে পারি, তাহলে দেশের মানে যে কোনো ডাক্তাররা উঠে দাঁড়াতে পারবে বলে আমি আশা করছি। জি। তো তোমাদের এই যে ইচ্ছেগুলো, আকাঙ্ক্ষাগুলো এবং তোমাদের মতো মেধাবীরা গিয়েই বাংলাদেশের চিকিৎসা খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে মনে করি। এবং এই যে রেজাল্ট পরবর্তী তোমাদের যে অনুভূতি প্রকাশ করলে সেই জন্য অনেক ধন্যবাদ। এবং রেজাল্টের জন্য যে অনুভূতিটা, এটা আসলে আজীবন থাকবে, তোমার আজীবন মনে থাকবে। তোমাদের শেষ কার কোনো কিছু বলার আছে কিনা? না থাকলে আমরা মনে হয় শেষ করতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আবারও রেটিনা পরিবারের পক্ষ থেকে। ভাইয়া দোয়া করুন। আসসালামু আলাইকুম।